সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশের একমাত্র কমেডি রিয়েলিটি শো যার নাম মার্সেল প্রেজেন্টস হাস্য সিজন 7। ওকে, এখানে আমাদের প্রিয় একজন অভিনেতা, আমাদের প্রিয় বিচারক রয়েছেন তুষার খান। এর পাশে রয়েছে আমাদের মেন্টররা, তাদের জন্য জোরে হাততালি। 12 ক্লথিং এর পোশাকে আমাদেরকে দারুণ লাগছে, একটা জোরে হাততালি হয়ে যাক। 12 ক্লথিং এলিট লাইফস্টাইল এবং টাসেলের জন্য হাততালি। এর পাশে রয়েছেন আমাদের প্রিয় নায়ক সুপারস্টার আমিন খান। প্রিয় দর্শক, আপনাদেরকে বলে রাখি, এই হাস্য সিজন 7 যে হবে চ্যাম্পিয়ন তাকে দেওয়া হবে মার্সেলের তরফ থেকে 5 লক্ষ টাকা। যে হবে ফার্স্ট রানার আপ তাকে দেওয়া হবে মার্সেলের তরফ থেকে 3 লক্ষ টাকা। যে হবে সেকেন্ড রানার আপ তার জন্য থাকছে মার্সেলের তরফ থেকে 2 লক্ষ টাকা। আর বলে রাখি, আজকের যে এপিসোড উইনার তার জন্য থাকবে মার্সেলের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার। এবং আজকে এই এপিসোডে কোনো এলিমিনেশন থাকছে না, প্রত্যেকেই 2 বার করে পারফরমেন্স করতে পারছে এই তৃতীয় রাউন্ডে। তৃতীয় রাউন্ড শেষ করে আমরা ফলাফল প্রকাশ করব, তারপর দেখব কারা আমাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে যাচ্ছে। তাহলে আবার আমিন ভাই, তুষার ভাই নাম বলা আমাদের কি কোথায়? না, এটা কি বুঝলাম না তো। হোয়াট ইজ দিস? কি হলো? চোখে সমস্যা? অল্প কয়েকদিন মানুষের সাথে থাকলেও না একটা ইমোশন ক্রিয়েট হয়, একটা ভালো লাগা ভালোবাসা ক্রিয়েট হয়। আমি আসতে পারবো না, কেন পারবো না? কোথায় ছিলে, কোন জায়গায়? একটা ন্যূনতম একটা মেসেজ করা যায়? জানি না, কিচ্ছুই জানি না। ইচ্ছে হলো আসলো না, ইচ্ছে হলো আসলো। সেটা জানতে তো পারবো, ন্যূনতম জানবো যে কেন আসেনি। তুমি কি আমার বন্ধু, কাল কেন আসনি? কাল ভালোবাসনি, কাল কেন আসনি? তো আমি কিছু বলবো না, তোমরা যদি জানতে চাও যে কেন কে আসেনি, কে আসেনি সেটা বলুক। সে কারো যদি জানার ইচ্ছা থাকে তোমরা জিজ্ঞেস করে নাও কেন আসেনি। আমি কি কেন আসেনি? কেন আসেনি? কেন রনির মনে দুঃখ দেওয়া হলো? কেন এত অভিমান জমে যাবে সেটা কি আমি জানতাম? অভিমানের পাহাড় হয়ে গেছে একদম। শুধু আমার কথা বলছি না, মানে এই যে 2 জন সম্মানিত বিচারক, তারা এই মাঝখানের দেয়াল না থাকায় 2 চেয়ার কাছে আসতে আসতে অল্পের জন্য চেয়ার্স করে ফেলছিল প্রায়। কি যে অবস্থা হচ্ছিল, এবং তাদের মুখের দিকে তাকানো যাচ্ছিল না। কি একটা নেই। হ্যাঁ, বলুক কেন না আসার কারণ বলুক। আরে আমরা সবাই তো শহীদ মিনারে গিয়েছিলাম, তো তারপর আমি একটু ঘুরে টুরে বাসায় যেতে যেতে অনেক হেঁটেছি, সবটা মিলে আমি একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম। অথচ এই সবাই আমার দিকে তাকাচ্ছেও না, এত অভিমান। গোলাপ ফুলের কাঁটা, আমার বন্ধু সাদা মাটা, চোখের ইশারা বোঝে না। গোলাপ ফুলের কাঁটা, বন্ধু সাদা মাটা, চোখের ইশারা বোঝে না। শবনম ফারিয়ার জন্য জোরে একটা হাততালি হোক। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম যে প্রপোজটা 21শে ফেব্রুয়ারির দিনই করব, কারণ অনেক মেয়েরাই ছুটি ছাটা নিয়ে কিন্তু 14ই ফেব্রুয়ারি ঠিকই আসে, জানে আজকে কি হবে, তারপরেও আসে এবং দিলেই ফুল দিলে না, আমি এসব পছন্দ করি না, কিন্তু ঠিকই অপেক্ষা করে। এবং আমি টার্গেট করি যে 14ই ফেব্রুয়ারি না, কাউকে প্রপোজ করলে করবো 21শে ফেব্রুয়ারি, কারণ ওই দিন কোনো মেয়ের পায়ে স্যান্ডেল থাকে না।
21শে ফেব্রুয়ারিতে আমাকে প্রপোজ করার জন্য ঠিক টাইম না, কারণ এর আগেও একজন ভুলে এই দিনে আমাকে প্রপোজ করেছিল, সে 2 বছর বেশি টিকতে পারে নাই। ওকে, এবং এই ভাষার ভাষে আপনি প্রপোজ অনেক ভাষা খারাপ করেছিলেন আপনি মনে হয়। আমিন ভাই, আপনি মিস করেছেন কিনা বলেন, শুধু আমার আবেগ না, আমি জানতে চাই। সবাই মিস করেছে, সবাই মিস করেছে। তুষার ভাই একটু বলেন না। হ্যাঁ, তুষার ভাই কিন্তু কল করে আমার খোঁজ নিয়েছে, আর কেউ নেয়নি। আমিন ভাই, এটা কেমন হলো ভাই, আপনি এটা খোঁজ নেননি, কেন নেননি? আমি আসার পর অনেক খোঁজ খবর নিয়েছে, জিজ্ঞাসা করেছে যে কোনো টেস্ট করতে হবে নাকি, কিছু লাগবে নাকি, সেটা আমিন ভাই করেছে, কিন্তু গতকালকে তুষার ভাই ফোন দিয়েছিল। ওকে, দেখি আমি একটু, সরি কিছু মনে করবেন না, আমি আসলে প্লিজ আমি একটু একটু দেখতে চাই। দেখি, মাথা ঘুরায়, হ্যাঁ, বমি বমি, অথচ এসেছে মাত্র 3-4 মাস হলো এই হাসতে। তবে আমি বলতে চাই যে উনি যে একটা এপিসোড আসেনি, আমাদের 2 বিচারক তারা যথেষ্ট মন খারাপ করেছে, এবং আমাদের এই গ্রুমারগুলো, বিশেষ করে ইশতিয়াক ভাই, কি হতাশা নিয়ে যে ওখানে বসেছিল, কোনো জোকসের রিয়াকশন নাই, পান্স নাই। আমি সবাইকে বলতে চাই যে আপনারা যারা রেগুলার লাইফে একরকম কাটান, প্রত্যেককে বলবো, ইচ্ছে করে হলো একটা দিন আপনি নিজেকে একটু অ্যাবসেন্স রাখুন, একটা দিন ইচ্ছে করে আসবেন না। মাঝে মাঝে যেমন তুষার ভাই একটু দেরি করে আসে, বা আমিন ভাই একটু বুঝুক আমি না আসলে কি হয়, এটা করবেন। আমরা অনেক সময় না যেটা আছে সেটা গুরুত্ব বুঝি না, যেমন দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না, তেমনি জাজ থাকতে জাজের মর্যাদা আমরা বুঝি না। এই যে আমরা বাসায় ফিরে কি করি, জামা কাপড় খুলে ছুঁড়ে ফেলে দিই, প্যান্ট খুলে ফেলে দিই, লুঙ্গি খুলে ছুঁড়ে ফেলে দিই, গুরুত্ব নাই। অথচ যেদিন গোসল করার সময় লুঙ্গিটা চলে গেল, ওই দিন বুঝলাম লুঙ্গির কি গুরুত্ব। হাত ধোয়ার সময় পানি নষ্ট করি, খাওয়ার পানি নষ্ট করি, মাথায় দিই একটু, সেই দিন পানির গুরুত্ব বুঝলাম, যেদিন আমি ওয়াশরুম করা শেষ দেখি পানি নাই। এরকম মাঝে মাঝে অ্যাবসেন্স থেকে নিজের গুরুত্ব বোঝাতে হয়। যেমন অভাবে তো অনেকে থাকে, এখানে 3 জন অভাবী লোক আছে, 3 জন গ্রুমারের মধ্যে একজন ইশতিয়াক নাসির, মিরু এবং সাইফুল ভাই। এই যে এখানে একজন যে অভাবী, অনেকে আছে না টাকার কারণে, মানে টাকা না থাকার কারণে চুলে শ্যাম্পু দিতে পারে না, অনেকে চুল না থাকার কারণে শ্যাম্পু দিতে পারে না। চুলের গুরুত্ব কি ইশতিয়াক ভাই বলবেন? চুলের তো অনেক গুরুত্ব, কিন্তু মানে আমার তো সমস্যা হয় নাই, অনেক বছর ধরে তো নাই, অভ্যস্ত হয়ে গেছি। অভ্যস্ত হয়ে গেছে, ওকে, একটা জোরে হাততালি হোক আমাদের মেন্টরদের জন্য। আজকে আমাদের হাসর সেটে বেশ কয়েকজন গেস্ট রয়েছে, তাদের জন্য হাততালি। যেহেতু গেট খোলা তাই গেস্ট অ্যালাউ, চলে আসতে পারেন যে কোনো সময়, একটা হাততালি হোক। রাবার ব্যান্ডের সঙ্গে আমি আবু হেনা রনি, আমার জন্য হাততালি। সব পুরস্কার তো বলা শেষ, তাহলে এবার তাকে ডেকে নেবার পালা, যে আসলে জমে উঠবে আমাদের এই আয়োজন। আজকে প্রথম পারফরমার হিসেবে আসছে চট্টগ্রাম মোমিন রোড থেকে সুস্মিত দে 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 দে। কেমন আছেন সবাই? ভালো। তো চাইনিজ রেস্টুরেন্টে ফ্যামিলি ডিনারে গেলে আমার সব থেকে অপছন্দ, সব থেকে পয়েন্টলেস লাগে রেস্টুরেন্টের মেনুটা চেক করা। আমার বাবা পুরো মেনুটা 10 মিনিট ধরে পড়বে, 5 মিনিট ধরে চিন্তা করবে, 2 জনের অপিনিয়ন নিবে, এরপর আগের বার যে অর্ডারটা দিচ্ছে এক্স্যাক্টলি সেম অর্ডারটা দিবে। গুড, শাবাশ শাবাশ। তো ফ্যামিলি নিয়ে কক্সবাজার গেলে আমরা সব সময় রাত্রে 11টার মধ্যে ঘুমাই যাই। হ্যাঁ, আপনারা ভাবতে পারেন কক্সবাজারে ঘোরাঘুরি করলে টায়ার্ড হলে রাতের 11টায় ঘুমাই যাওয়াটা স্বাভাবিক, হ্যাঁ, কিন্তু আপনাদের ধারণাটা ভুল। কারণ আমরা রাতের 11টায় ঘুমাই যাই কারণ সকাল 8টায় স্বয়ং ঈশ্বর এসে দর্শন দিলেও ওটা মিস করা যাবে, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট মিস করা যাবে। আচ্ছা, আমি এই জোকসটা একটু কারেকশন করতে চাই। কক্সবাজার যখন আমরা ফ্যামিলি নিয়ে যাই না, 11টায় ঘুমাই যায় না, 11টায় বেডে যাই। হ্যাঁ, পরে ঘুমাই, আবার উঠি, আবার ঘুমাই, আবার উঠি। কারণ কক্সবাজার যে কারণে যায় ওইটা কমপ্লিমেন্টারি। তো ঘরে বিদেশি বিস্কুটের নতুন টিনের বক্স আসলে সব থেকে বেশি খুশি হয় আমার মা, কারণ আমরা সবাই দেখি বিস্কুট, আর আমার মা দেখে সুই সুতা রাখার নতুন জায়গা। ঠিক তেমনি ব্যাচেলারদের বাসায় যদি বিদেশি চিপসের ক্যান যায় তখন সবাই খুশি হয়, কারণ আপনারা সবাই দেখেন চিপস আর ওরা দেখে নতুন অ্যাস্ট্রে।
আজকাল মানুষ জায়গার নাম জিজ্ঞেস করলে অদ্ভুত অদ্ভুত কতগুলো প্রশ্ন করে। একবার আমাকে জিজ্ঞেস করলো ভাইয়ার বাড়ি কোথায়, আমি বললাম চিটাগং। আচ্ছা চিটাগংয়ের কোথায়? বললাম মোমিন রোড। অনেককে চিনেন? আমি বললাম না, অনেককে তো চিনি না। মোমিন রোডে থাকেন, অনেককে চিনেন না? ওর বাসা তো মোমিন রোড। উনার কনফিডেন্স দেখে মনে হয়েছে পুরা মোমিন রোডে খালি 2 জন থাকে, আমি আর অনেক। তো আমাদের মধ্যে না এসব ভুগিচুগি বুঝানো আর অপ্রয়োজনীয় এফোর্ট দেওয়ার একটা অভ্যাস আছে। ভুগিচুগি বুঝানোর যে ব্যাপারটা, এটা আমি ছোটবেলায় শিখছি আমার বাবা থেকে। আমার বাবা ছোটবেলায় আমাকে খেলনার দোকানের সামনে দিয়ে হাঁটলে আমি বলতাম বাবা ওই খেলনাটা আমি কিনে দাও না। বাবা আমাকে সাথে সাথে দোকানে নিয়ে যেত, দোকানে নিয়ে দোকানদারকে বলতে খেলনাটা নামাইতো, খেলনাটা এদিক ওদিক করে দেখতো, দেখে জিজ্ঞেস করতো দাম কত, বলতো 500 টাকা। বাবা বলতো 50 টাকা, দোকানদার বলতো সম্ভব না। এরপর বাবা আমাকে নিয়ে দোকান থেকে বের হয়ে যেত। মাঝখান দিয়ে আমি না পাইলাম গাড়ি, না করতে পারছি কমপ্লেন, মানুষটা আমাকে বুকে চুকিয়েও বুঝাইছে, আবার এফোর্টও দিছে। রাস্তাঘাটে আপনি যদি কারো নাম জিজ্ঞেস করেন, অপ্রয়োজনীয় এফোর্ট দিবে। ধরেন কোনো বিশেষ দরকারে আপনার সোহেলকে প্রয়োজন, যাকে আপনি চিনেন না। আপনি তার এরিয়ায় গেলেন, র্যান্ডম কোনো একটা মানুষকে জিজ্ঞেস করবেন ভাই আপনি সোহেলকে চিনেন? সোহেল নামটা ওনার মুখ থেকে আপনি প্রথমবার শুনছেন, তবুও সে এফোর্ট দিবে, বলবে হ্যাঁ চিনি তো, ওই যে লম্বা করে শ্যামলা করে চাপদাড়ি, নামাজ পড়তে গেছে সাদা পাঞ্জাবি। মসজিদে যাবেন, গিয়ে দেখবেন 80 জনের মধ্যে 40 জনই লম্বা করে শ্যামলা করে চাপদাড়ি, আর 80 জনের 80 জনই সাদা পাঞ্জাবি পরে বসে আছে। রাস্তার নাম জিজ্ঞেস করার কথা তো আমি বললামই না। একবার আমার একটা ইভেন্ট ছিল রাউজানে, আমি ইভেন্টে গেলাম। রাউজান পৌঁছানোর পর দেখলাম ক্লায়েন্ট টেক্সট পাঠাইছে রফিক মিয়ার বাড়ি। আমি দেখলাম পাশে চায়ের দোকানে এক মুরব্বি চা খাচ্ছে। আমি মুরব্বির কাছে গিয়ে জিজ্ঞেস করলাম আপনি কি রফিক মিয়ার বাড়ি চিনেন? উনি আমার দিকে তাকায় বললো হ্যাঁ চিনি। আমি বললাম যদি একটু কাইন্ডলি বলতেন। বললো এদিক থেকে সোজা হাঁটা শুরু করবা, হাঁটতে 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 দেখবে একটা বড়ই গাছ। বড়ই গাছ দিয়ে হাতের বামে আধা কিলো গেলে সোনা মিয়ার বাড়ি, হাতের ডানে আধা কিলো গেলে রফিক মিয়ার বাড়ি। উনাকে অবিশ্বাস করার আসলে কোনো কারণ নাই, কিন্তু এখানে একটা ছোট্ট ঝামেলা আছে। বড়ই গাছ দেখতে কিরকম এটা আমার ঠিক ধারণা নেই। এটা নিয়ে আমি কিছু বলতে যাব, ঠিক এমন সময় পাশের মুরব্বি চিল্লাই উঠছে ওই মিয়া আপনি ওনারে ভুল তথ্য দেন কেন? সোনা মিয়ার বাড়ির থেকে হাতের ডানে না, সোনা মিয়ার বাড়ির থেকে হাতের বামে হচ্ছে রফিক মিয়ার বাড়ি। এই শুনে ওই মুরব্বি রেগে গেছে, রেগে গিয়ে বললো তুই জানোস রফিক মিয়ার বাড়ি কোথায়? আমি জানি, আর তুই চুপ থাক, আমি তোর ছোটবেলা ল্যান্ডা দেখছি। এই শুনে ওই মুরব্বিও রেগে গেছে, রেগে গিয়ে বললো সোনা মিয়ার বাসা থেকে হাতের ডানে নাকি সোনা মিয়ার বাসা থেকে হাতের বামে এটা আমি ভালো বলতে পারবো, আমার নামই সোনা মিয়া। তুইও চুপ থাক, আমিও তোরা ল্যান্ডা দেখছি। এইতে দুই মুরব্বির মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে। ঝগড়া থামাইতে দোকানদার চলে আসছে, এসে বললো চায়ের দোকানের মধ্যে ঝগড়াঝাটি কইরেন না। এটা শুনে দুইজনে দোকানদারের উপর গরম, বলে তুই চুপ থাক, তোরও আমি ল্যান্ডা দেখছি ছোটবেলায়। পুরো সিচুয়েশনটা দেখে আমি চিন্তা করলাম যে আমারে ছোটবেলায় ল্যান্ডা দেখার আগে আমি বড়ই গাছ খুঁজতে চলে যাওয়াটাই বেটার। ওকে, লাস্ট যোগটার সূত্র ধরে আমি বলতে চাই, আমি এক হাসি খুশি কাপলকে দেখলাম, দেখে বুঝলাম আপনাদের মধ্যে এত বন্ডিং, মানে আপনাদের ফার্স্ট মিট বা এটা কি মানে কতদিনের রিলেশন? বলছে আমাদের তো ন্যাংটা কালের পরিচয়। আমি এত ছোট থেকে না, বাসর রাত থেকে। দুই পাশে আমিন খান, সুস্মি দে, ওর পারফরমেন্স দেখলে না মনেই হয় না যে মানে স্ট্যান্ড আপ কমেডি কোনো টাফ কোনো কাজ। স্টেজে আসলাম, দাঁড়াইলাম, হাসলাম, ওর হাসিটা একটা আলাদা মজা আছে, কথা বললাম, চলে গেলাম, একদম ইজি। এবং ইজিতে সে মনে হলো কথা বলছে আমাদের সাথে, অনেক দিনের পরিচিত। এই ফ্রিনেসটা খুবই ভালো, তোমার একটা পজিটিভ সাইন। পারফরমেন্স তো অসম্ভব সুন্দর ছিল, খুব ভালো লেগেছে। এই ক্ষেত্রে আমি তোমাকে বলি এই কাজটা কখনো করবে না, তুমি আমাদের পেটে লাথি দিতে পারো না। কিভাবে বলছি, মানে ধরো তুমি কোথায় গিয়ে কোনো শো করলে, সেখানে খুব ইজিভাবে জোকস টোস করে ফান করে উড়িয়ে দিলে, লোকজন বুঝে গেল কাজটা খুব ইজি কাজ। এই যে লোকজন বলে মানুষকে হাসানো এত সোজা না, কঠিন কাজ, এই জন্যই 2 পয়সা পেমেন্টটা পাই। তুমি ইজি করে দিলে, আমরা তো সে দাঁড়াচ্ছ। থ্যাংক ইউ। ইজিভাবে করতে পারাই তো আসলে কাজের কাজ, মুন্সিয়ানা সেখানে। থ্যাংক ইউ। ওকে, সব নাম ফারিয়া বলবে এবার।
সুস্মিত তো সবসময় ভালো পারফর্ম করে, ভালো ছিল, ভালো লেগেছে, খুব স্মুথ। উনি বলছেন স্মুথ, কিন্তু উনার ওখানে নাম্বারিং এর ক্যাটাগরি আছে, হ্যাঁ, সেখানে কিন্তু উনি স্মুথলি নাম্বার দেন না, সব হিসাব নিকাশ করে সবগুলো ভাগ করে দেন। সব প্রত্যেকটা পারফর্মারকে সেভাবেই তৈরি হতে হবে। ওকে, জোরে হাততালি হোক। সুস্মিত খুব ভালো ছিল, বরাবর তুমি যেরকম করো, ফ্রি। এবং আমি এর আগের এপিসোডে একজনকে বলেছিলাম যে ওকে মনে হচ্ছে যে তৈরি হওয়া, তোমরা আসলে প্রত্যেকেই তৈরি হয়ে গেছে, এখন 3rd রাউন্ড চলছে, তাই তো? সেকেন্ড পারফরমেন্স সেই খুব ভালো ছিল এবং ভালো লাগছে যে তোমার, আশা করছি পরেরগুলো আরও ভালো হবে, সেই অপেক্ষায় খুব ভালো। ওকে, পরেরগুলো আরও ভালো হবে, মানে হচ্ছে পরবর্তীতে যাওয়ার সম্ভাবনাটা তৈরি হয়ে গেছে। বলে রাখি প্রিয় দর্শক, প্রত্যেকে দ্বিতীয়বার পারফরমেন্স করছে 3য় রাউন্ডে, এবং এই ফাইট শেষে তাদেরকে 4র্থ রাউন্ডে পৌঁছাতে হলে সবার সঙ্গে ফাইট করেই টিকে থাকতে হবে। ওকে, প্লিজ ফিরে যাও। দেখছেন মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 7। লাকি সিজন 7-এ কে আজকের লাকি পারফর্মার সেটা আমরা দেখতে চলেছি আজকে। কে আজকের এপিসোড উইনার হবে তার জন্য থাকবে মার্সেলের তরফ থেকে আকর্ষণীয় পুরস্কার। কিন্তু তার আগে এই যে একটু ক্লু দিলাম যে যারা আসে তারাও শিখে যায়, সঙ্গ দোষে লোহা ভাসে। একটু মাইক্রোফোনটা একটু জেরিনের কাছে দিতে চাই। জেরিন সে খুবই ফান লাভিং একজন মেয়ে, সে এসছে কিভাবে কমেডি করে, কমেডির শো হয়, সে ভবিষ্যতেও এখানে আসতে চায়। জেরিন, কেমন লাগছে আজকের অনুষ্ঠান? আজকে এখানে মানে গেস্ট হিসেবে বসতে পেরে অবশ্যই ভালো লাগছে। আর আপনি হয়তো বা জানেন ভাইয়া যে আমি হাসো 5-এর ইয়েস কার্ড ছিলাম, যেহেতু করতে পারি নাই তো শিখতে আসছি বলতে গেলে। আশা করবো এই এপিসোড থেকে অনেক কিছু শিখে তারপর যাব। ধন্যবাদ আমাকে এখানে বসার সুযোগ করে দিয়ে। ওকে, এই পাশে ছোট্ট যেটা আছে দেখেন, সঙ্গদোষে যে লোহা ভাসে তার একটা ছোট্ট নমুনা আমি আপনাদেরকে দেখেন। হোক, একটা লোক স্পেনে গেল, স্পেনের একটা রেস্টুরেন্টে গিয়ে একটা মাংস অর্ডার দিল। তারপরে খাওয়া দাওয়া শেষ হয়ে ওয়েটারকে বলতেছে আজকের পিসটা অনেক ছোটো, কীভাবে রান্না করেছে? তখন ওয়েটার বলতেছে স্পেনের একটা বিখ্যাত খেলা, গরু গরু মারামারি করলে যেই গরুটা হেরে যায় তাকে এখানে খাওয়ানো হয়। চলে গেল, আরেকদিন এসলো, তারপরে মাংস আবার খেলো। তারপরকে ওয়েটারকে বলতেছে সব কিছু ঠিক আছে, আজকের পিসটা অনেক ছোট। ওয়েটার বলতেছে স্যার সবসময় কিন্তু গরু হারে না, মাঝে মাঝে কিন্তু মানুষও হেরে যায়। বলতে একদিন ওর বাবাকে বলছে, ওর বাবা বলছে ঘুমাবো না, ওর বাবা বলছে ঘুমা 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 ঘুমা, বলছে আমি ঘুমো না। ওর বাবা বলছে তুই ঘুমাবি না তুই বান্ধবী। তখন ও বললো যে আমি ঘুমালে বান্দর আর হবে, একটু আদর হলেই বাদর হবে। কে আসবে নামটা না বলি, দেখি চিনতে পারেন কি না। ওকে, আগে কে এটা বলতে হবে, এটা প্রথম দাদা কে, এটা কে? দর্শকদের প্রশ্ন, কে কে ভালো করে দেখ। স্বপ্নীল সোহেল। You have done a great mistake. কেউ? পরে বলবো। Hello, Homo sapiens. Yes. Your Majesty, King, Kong and Queen. I am England হইতে আসিয়াছি, চার্লস ডারউইন। ডারউইন? Homo musicians. এই বানর দিগকে আমি ইংল্যান্ডে লইয়া যাইবে? এত ভ্যারিয়েন্ট জঙ্গলেও পাওয়া যায় না। সো আজকে কেন আসিয়াছি? কেন? হ্যাঁ, আজ আমি আমার বিবর্তনবাদ লইয়া কথা বলিবে, আর সেজন্য আমার সাথে আসিয়াছে আমার প্রিয় বন্ধু, যাকে সুদূর অ্যামাজন থেকে ধরিয়া আনিয়াছি, যে অনেক ভাষায় কথা বলিতে পারে। সে হলো মিস্টার মাঙ্কি। ওকে, সো সেই হ্যালো। তোমাকে আপেল দিবে, তোমাকে কলা দিবে, তোমাকে বাঁশডলা দিবে। হ্যালো, ইহাকে বলে ডলায় কাজ হয়। ওকে, তো তোমার নাম কি আছে?
মাঙ্কি। তোমার বাবার নাম কি আছে? মাঙ্কি। তোমার ভাইয়ের নাম কি আছে? মাঙ্কি। তোমার বোনের নাম কি আছে? মাঙ্কি। তোমার মায়ের নাম কি আছে? ক্যাটরিনা কাইফ। ইহা কি হইল? আরে আমাদের সবার নামই মাঙ্কি, শুধু আমার মায়ের নামে তো মাঙ্কি হবে নাকি? ওকে, হু ইজ হি? Oh, no, not he, she. Oh, he is she. No, he is not he is she. Actually, she is she. Oh, she. No, not she. Oh, he, she. Oh. Just leave. তাইলে ছাইরা দাও, হাতের করো জায়গা। No, আর তুমি ভুল মানে করিয়াছো। ওকে, যে ব্যাপার হইল, তুমি তো বাংলা ভালো, মানে বাঙালি ভালো পারো। ভ্যাং পারি না, গালিটা পারি। তুমি কিভাবে ইহা শিখিয়াছো? I read books. Oh, you read books? What kind of books you read? Dirty books. কি বলিতেছ? আরে জঙ্গলে পরিষ্কার বই পাবো কোথায়? ধুলো পড়ে না, ডার্টি হয়ে যায়। ও আচ্ছা, তোমরা বই পড়ো? হ্যাঁ পড়ি। তারপর কি করো? তারপর আমরা শিখি, তারপর গবেষণা করি, তারপর আবার বই লিখি, তারপর আবার পড়ি, তারপর বান্দরের পেছনে হাত দেই। তোমাদের মধ্যে এমন কেউ রহিয়াছে যে অনেক পড়াশোনা করিয়া জ্ঞানী হইয়াছে? আছে তো। তার নাম কি বলো দেখি? আফগানা রানী। তুমি তাহা হইলে ওকে চেনো? হ্যাঁ, আমার তো বন্ধু। আচ্ছা, ঠিক আছে। তো সেদিন জাহাঙ্গীর আমার কাছে আসিয়া বলিল যে তার টুপি একটা বাদর লইয়া গিয়াছে, তার দিকে সে একটি পাথর ছুড়িয়া মারিয়াছে। হ্যাঁ, সামান্য টুপির জন্য এত বড় শাস্তি? না, তুমি ভুল মানে করিয়াছো। তার দিকে মারিয়াছে। ও, দিকে রাইট, ভুল মানে করিবে না। তো তোমার বাংলা শুনিয়া আমি বিস্মিত হইয়াছি। আমিন ভাই, বাংলা শুনে বিস্মিত হইতেছে, আর একটা বান্দর কথা বলতেছে সেটা শুনে বিস্মিত হইতেছে না। ওকে, তো তোমরা কি জানি বাদাম খাওয়া ছাড়িয়া দিয়াছো? না তো। তাহলে মিস্টার আমিন সেদিন আসিয়া আমাকে বলিল সে চিড়িয়াখানায় গিয়াছে, সেখানে গিয়া সে এই বাদরের খাঁচার সামনে গিয়ে দুটা বাদাম ছড়িয়া দিয়াছে, কিন্তু বাদর তাহার কাছে আসে নাই। সে খুব রাগ করিয়াছে। কেন? ও, তখন ওরা কি করছিল? তখন সম্ভবত ওরা রোমান্স করছিল। আমিন, তুমি যখন তোমার বউয়ের সাথে রোমান্স করো তখন কেউ বাদাম ছুঁড়ে দিলে তুমি আসতে? তুমি খুব নটি আছো। কোনটা, বাংলাটা না ইংরেজিটা? তুমি ভুল মানে করিতেছো, তুমি দুটাই আছো। আমি ভাবছিলাম বাংলায় দুর্বল, ইংরেজিতে দুর্বল, এখন দেখি অঙ্কেও দুর্বল। আরে আমি তো নটি না, একটি। I'm only one. ওকে, তো তুমি আমাকে ছাড়িয়া চলিয়া গিয়াছিলে সেদিন, আবার ফিরিয়া আসিয়াছো কেন? ও, সেদিন এখান থেকে যাইয়া আমি একটা সংরক্ষিত এলাকায় ঢুকে গেছিলাম। তারপর পুলিশ আইসা আমারে ধইরা আমার সংরক্ষিত এলাকা ফিটাইয়া লাল করে দিছে। তারপর কি হইল? তারপর একটা 4 রাস্তার মাথায় গিয়া দাঁড়াইলাম, দেখি পেছনে জ্যাম লেগে গেছে। ও, জ্যাম লাগিয়া গিয়াছে কেন? সবাই ভাবছে রেড লাইট জ্বলতেছে। তারপর কি হইল? তারপর সবাই মিলা আমার রেড লাইট ভাঙ্গা দিছে। তা তুমি আমার যে মতবাদ সে ব্যাপারে তুমি জানো? জানি তো। আচ্ছা, কি জানো? এই যে মানুষ এবং বানরের মধ্যে অনেক মিল। কেমন মিল? আমরাও গিফট করি, মানুষও গিফট করে। তাই? হ্যাঁ, আমরা গিফট করি কলা, মানুষ গিফট করে বাঁশ। ও, মানুষ বাঁশ গিফট করে? আচ্ছা, তো আমরা গিফট করি গাছে, মানুষ গিফট করে পচে। তোমার কিছু বলার আছে সবাইকে? আছে তো, বলো। এই মানুষ যখন তাদের বাচ্চাকে বান্দরের বাচ্চা বলে গালি দেয় তখন আমাদের খুব প্রেস্টিজে লাগে। তাই তো তোমরা তোমাদের বাচ্চাকে কি বলিয়া গালি দাও? মাংকির ফলা। আচ্ছা, তো তুমি আর কিছু বলিতে চাও? হ্যাঁ, এই বাদরের খেলা দেখে খুশি হয়ে তালি দাও, সেই তোমরাই রেগে গিয়ে
বাদর বলে গালি দাও, নির্বিচারে হত্যা করো বনের সকল পশুকে। এবার তোমরাই ভেবে বলো আসল হিংস্র পশু কে? কিং, কং, কুইন। সুন্দরভাবে বাঁচার জন্য সুন্দর মন না, সুন্দর বনেরও দরকার। থ্যাংক ইউ। বাহ, অসাধারণ। মানে স্বপ্নিল তার পারফরমেন্সের এক জায়গায় বললো না যে ডলার নাম বাবাজি, আসলেই ডলার নাম বাবাজি। আগের এপিসোডে একটা ডলা খাইছে, এবার দেখো একদম বাবাজির মতন চেঞ্জ হয়ে চলে আসছে। হ্যাঁ, বাবাজি এসছে একদম পুরো বাবাজি, এবং পারফরমেন্সের মধ্যে বাবাজি মার্কা পারফরমেন্স করছে, অসম্ভব সুন্দর ছিল। সবচেয়ে বড় যে জিনিসটা, যে একটা জড় পদার্থকে এমনভাবে প্রেজেন্ট করছে যে আমরা সবাই বিমুগ্ধের মতো ওর দিকেই তাকিয়েছিলাম, মনে হচ্ছে যেন ওই পারফরমেন্স করছে। একটা বিশাল, মানে এটা একটা দক্ষতা, এই জন্য তাকে স্যালুট জানাই। অসম্ভব সুন্দর ছিল আজকের পারফরমেন্স। আর ওর নাম কি? মাঙ্কি। মাঙ্কি, মাঙ্কি। হ্যালো মাঙ্কি, ইয়া, তোমার জন্য একটা বাদাম আছে। ওকে, এবার লজ্জায় রাঙা মুখ যার। স্বপ্নিল ভালো ছিল, থ্যাংক ইউ। সুন্দর ছিল, লাস্ট পারফরমেন্স চেয়ে বেটার ছিল। আমি আসলে লাস্ট পারফরমেন্সের পর একটু হতাশ ছিলাম, কিন্তু এটা মোটামুটি কেটে এসছে। বেস্ট অফ লাক। তুষার খান, আজকে তুমি নিজে একটা ক্যারেক্টার হয়ে এসছো, আরেকজন সাথে, এবং দুজনের পারফরমেন্স ভালো ছিল, ভালো ছিল, অনেক ভালো ছিল। আমি শুধু ভাবছি যে এরকম মানকি পক্স যেন না অ্যাটাক করে কাউকে। এই পারফরমেন্সের যারা সবচেয়ে বড় ফ্যান, আমি তাদেরকে দুজনকে একটু এখানেই চলে আসতে বলবো, দুই পিচ্ছি। আমি জানি যে টিভির সামনে অসংখ্য ছোটরা শুধুমাত্র এই পারফরমেন্সটা দেখবার জন্য অপেক্ষা করে। কেমন লেগেছে বলো? বাদরের যেরকম পারফরমেন্স সেরকমই বাদরের মতোই লাগছে, অনেক ভালো ছিল। আচ্ছা, তোমাকে যখন তোমার বাবা মা বাদর বলে তখন তোমার কেমন লাগে? তখন মন চায় বাদরের খাতায় যে নিজেই একটা বাদর হয়ে থাকি। ওকে, যারা সরাসরি বানর খেলা দেখতে পারেননি তাদের জন্য তো এটা একটা দারুণ পারফরমেন্স হয়ে থাকলো, একটা চোখে লাগার মতো পারফরমেন্স। অনেক অনেক ধন্যবাদ সোহেল ভাই। আপনি এর আগের বার যে বিচারকরা যেটা বললো যে সেই জায়গা থেকে যে ওভারকাম করে একেবারে ছক্কা মেরে দিয়েছেন, আপনার জন্য অনেক শুভকামনা। আবার দেখা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এপাশে চার্লস ডারউইন, আর আরেকজন আসছে উইন করতে বরিশাল থেকে, তাসনিম জাহান শেহতাজ। আসসালামু আলাইকুম জাজেস, রনি ভাই, মেন্টর, রাবার ব্যান্ড, কীর্তন খোলার পারে জলের ঢেউ, মোড়ে তোরা সেনো কেউ, সাইপে দোর মতো গো গেড়ি, মুই কলম বরিশাল্লা বেডি। ফারিয়াপু, আমি গোসল করার পরে অনেক ফর্সা লাগে, আধা ঘন্টা পরে শ্যামলা লাগে, বাইরে বেরোলে কালা লাগে। আমি বুঝি না আমি মানুষ নাকি গিরগিটি। আমার বয়ফ্রেন্ডের সাথে আমার 5 দিন দেখা হয় না। 5 দিন পর যখন ওর সাথে দেখা হইলো, ও জিজ্ঞেস করলো, আচ্ছা এতদিন দেখা করো নাই কেন? আমার না বুকে ব্যথা করতেছিল। কি বলো, ডাক্তার দেখাও নাই? হ্যাঁ দেখাইছি তো। কি বলছে ডাক্তার? ডাক্তার বলছে ওয়াও বেবি ওয়াও। আমাদের তুষার ভাইয়া কিন্তু অনেক হেলথ কনসিয়াস। তিনি প্রতিদিন ব্যায়াম করে, ব্যায়াম করার পরে আবার ওজন মাপে। তার ওজন 80 কেজি। এইভাবে 1 মাস ওজন মাপার পরে দেখলো ব্যায়াম করার পরও তার ওজন 80 কেজিতেই আটকাই আছে। তার ওজন বাড়েও না কমেও না। এবার একদিন করলো কি, তিনি চশমা পরে ওজন মাপলো, দেখলো তার ওজন 100 কেজি হয়ে গেছে। এই দেখে তো সে রাইগা মাইগা কইলো, কি একটা অবস্থা, চশমাটার ওজনই 20 কেজি। সকালবেলা আমিন ভাই খবরের কাগজ পড়তেছিল। তো কাগজ পড়তে পড়তে ভাবিরে ডাক দিয়ে বলল, এই এই তাড়াতাড়ি দেখো কি লিখছে খবরের কাগজে।
লিখছে স্বামীদেরকেও না বাক স্বাধীনতা দেওয়া দরকার। এই দেখে তো ভাবি কইলাম তাইলেই বুঝো উনিও লিখছে, মুখে বইলে উঠতে পারে নাই। রাত্রবেলা আমিন ভাইয়ের বউ খাটের উপরে শুয়েছিল। আমিন ভাই গিয়ে আস্তে আস্তে খাটে উঠলো। এরপর ভাবির কাঁধের দুই পাশে একটু ছুঁয়ে দেখলো, তারপর পিঠের নিচে হাত দিল, এরপর কোমরের নিচেও হাত দিল। হঠাৎ করে ভাইয়ের হাত থেমে গেল। ভাবি জিজ্ঞেস করলো, কি ব্যাপার তুমি থেমে গেলে কেন? আরে মোবাইলের চার্জার খুঁজছিলাম, পাইয়ে গেছি। জজ সাহেব এক ফাঁসির আসামিকে জিজ্ঞেস করলো, আপনার কি কোনো শেষ ইচ্ছে আছে? আসামি বলল, জি হুজুর, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আর এই বিয়েতে আমার 200 ভরি স্বর্ণ দরকার, 1 কোটি টাকা দরকার, একটা আইফোন দরকার, আমি 2 বছর হানিমুন করব, আমার 5-7টা ছেলে মেয়ে হবে, আমি তাদের বিয়ে দেব, এরপর আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নিব। এই শুনে তো জজ সাহেব হাসতে হাসতে গড়াগড়ি খাইতে খাইতে বলল, আমার তো কোনো মেয়েই নেই, ঝুলা সালারে ফাঁসিতে। ইদানিং আইন কানুন কিন্তু অনেক করা হয়ে গেছে, গেছে না ভাইয়া? অবশ্যই অবশ্যই। রাস্তার মোড়ে মোড়ে হেলমেট চেকিং চলতেছে। চাচা বাসার সামনে আসলো, দেখা গেল তার হেলমেটের কাছ লাল, তার শার্টেও লাল রঙের রক্ত লেগে আছে। বাসার লোকজন তো খুব ঘাবড়ায় গেল, তাড়াতাড়ি চাচারে ধরে নিয়ে বাসায় নিয়ে গেল। এরপর কি করলো, সবাই মিলে হাওয়া করতেছে, কেউ মোজা খুলতেছে, সবাই তো ভেবাচাকা খেয়ে গেছে, এত রক্ত। সবাই মিলে তার জিজ্ঞেস করলো, চাচা কি হয়েছিল আপনার? আপনি কি পড়ে টরে গেছিলেন? বড় কোনো দুর্ঘটনা? কি হয়েছিল, অ্যাক্সিডেন্ট করছেন? চাচা বলল, না, প্রথম হেলমেট পরতেছি তো, পানির পিক ফেলার সময় হেলমেটের কাজ খুলতেই ভুলে গেছিলাম। আমাদের বিচারকদের কেমন লাগলো শুরুতে? একদম ওয়াও বেবি ওয়াও পারফরমেন্স। ওয়াও ওয়াও ওয়াও। শবনম ফারিয়া বলবে, ভালোই ছিল, কিন্তু আরো ভালো করতে হবে। তুষার ভাই, অনেক এনার্জি নিয়ে পারফরমেন্স করো, এবং আজকে ভালো ছিল, অনেক ভালো ছিল, ভালো। সেটা আজকে যেমন ছিল এরকম এনার্জি থাকবে, কিন্তু আরও ছন্দে আমরা চাই যে সেটা আমাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে যাক। একটা জোরে হাততালি। সেটা প্লিজ নাচতে নাচতে। প্রিয় দর্শক, আপনাদেরকে হাসানোর জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি, আর আপনাদেরকে ধন্যবাদ যারা দিনের পর দিন অপেক্ষা করেন এই শো এর জন্য। মাঝে মাঝে যে ভুয়া খবরে না অনেকেই আক্রান্ত হন। মাঝে একদিন হঠাৎ করে এরকম খবর পেলাম, লিখেছে যে অভিনয় ছেড়ে দিলেন আমিন খান। আমি জানি এটা ভুয়া খবর, কারণ যার ঘরে বউ আছে সে কখনো অভিনয় ছাড়তে পারবে না। আমিন ভাই, অভিনয় তো করতেই হয়। রনি সুপার। হ্যাঁ, আমি আমিন ভাই সুপার সুপার সুপার। আমরা মাঝে মাঝে একসাথে থাকি তো, হ্যাঁ এমনি আড্ডা দিচ্ছি এই সেই, কিন্তু আমিন ভাইকে বলতে হয় জরুরি মিটিং চলছে। খুব সাবধানে কথা বলতে হবে, তোমার সামনে কথা বলা যাবে না। তুষার ভাই, আপনাকে অভিনয় কি মানে পর্দার বাইরে অভিনয় করতে হয়? অনেক জায়গায় করতে হয়, কিন্তু তার আগে একটা কথা বলি নেই, জাহাঙ্গীর এই আগের লাইনটা কেটে দিস, নাহলে এটা জানার পরে তো আমিন সিরিয়াসলি মিটিংয়ে থাকলেও বিশ্বাস করবো না। মানে আপনার কি প্রভাব পড়বে সেটা বলেন। আমার অভিনয় তো করতে হয়, সবারই বোধহয় করতে হয়। আমরা আসলে কোন প্রসঙ্গে ছিলাম? তুষার ভাইয়ের অভিনয়টা বা লং ডিস্টেন্স অভিনয়। ভাই প্লিজ, আপনারা কেউ রাগ করবেন না, আমি জানি মন থেকে এই শোটাকে আপনারা যেমন ভালোবাসেন আমরাও মন থেকে ভালোবাসি, তাই সব কিছু বাদ দিয়ে আমরা যখন হাসো শুরু হয় অপেক্ষায় থাকি, এবং আমাদের মাথায় আর কিচ্ছু থাকে না, শুধু এই হাসো নিয়ে আমাদের সমস্ত কথাবার্তা, আমাদের সোলে শুধুমাত্র এই হাসো। একটা জোরে হাততালি। এই হাততালি কাদের জন্য? যারা আমাদের এই হাসো করবার সুযোগ দিয়েছেন, অবশ্যই মার্সেল এবং এনটিভির জন্য করতালি। ওকে, মার্সেল বললে আমিন ভাইয়ের কথা আসে, আমিন ভাই বললে আমিনপুর আসে, আমিনপুর বললেই মাথা খারাপ করা একটা পারফরমেন্স হতে পারে পাবনা আমিনপুর থেকে, সেই পারফরমেন্সটা দিতে পারে আরিফ আহমেদ। আসসালামু আলাইকুম জাজেস। হ্যাঁ রনি ভাই। ইয়েস। এ মেন্টর, পৃথিবীর একমাত্র ব্যান্ড যেটা হাসো ছাড়া আর কোথাও ডাক পায় না। রনি ভাই, কি আজব দুনিয়া দেখেন।
ওপেন আর ক্লোজ হ্যাঁ দুইটার সম্পূর্ণ বিপরীত মানে, অথচ আপনি তার সাথেই সবচেয়ে বেশি ওপেন হন যার সাথে আপনি সবচেয়ে বেশি ক্লোজ। এটা ওপেন সিক্রেট। আমরা পারফর্মাররা কোনোভাবেই শুটিংয়ে ক্যামেরার অ্যাঙ্গেল ঠিক মতো বুঝতেছি না। হ্যাঁ জাহাঙ্গীর ভাই বারবার বলার পরেও এই সমস্যার কোনো সমাধান হইতাছে না। অবশেষে জাহাঙ্গীর ভাই রাইগা আমাদের সবাইরে বলতেছে, তোদেরকে কতবার বলছি সুজা ক্যামেরার দিকে তাকিয়ে জোকস বলবি, তারপরেও তোরা খালি এই দিকে তাকিয়ে জোকস বলস কেন? কেন? সমস্যা কি তোদের? কি করলে তোদের এই সমস্যার সমাধান হইব? আমি বললাম ভাই কিচ্ছু করতে হইব না, আপনি খালি ফারিয়াপুরে এইখান থেকে উঠে ক্যামেরার সামনে বসাই দেন। আমি 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 বলি কি আমারও ঝামেলাটা হচ্ছে। হ্যাঁ আমি বলি কি মাঝে মাঝে এদিক ঘাড় বেঁকে যাচ্ছে, তো মাঝে মাঝে ওদিক বসাতে যেন একটু ঠিক হয়। তিনজন সেই লেভেলের অলস আর কামচোর লোক একসাথে খাইতে বসছে। আচ্ছা কিন্তু খাবারে লবণ কম হয়েছিল, তাই প্রশ্ন উঠলো কে লবণ আনতে যাবে। প্রথম অলস বলল আচ্ছা ঠিক আছে, যে আগে কথা বলবে সেই লবণ আনতে যাবে। যেই কথা সেই কাজ, না কেউ কথা বলে না কেউ খাবার খায়। এইভাবে 3 দিন পার হয়ে যাওয়ার পর তারা তিনজনই বেহুশ হয়ে পইরা গেল। সবাই ভাবলো তারা হয়তো মারা গেছে, তাই তাদেরকে কবর দেওয়ার ব্যবস্থা করা হইলো। প্রথম জনকে যেই কবর দিতে যাবে সাথে সাথে বলে উঠলো আরে ভাই আমি মরি না, আমি বাইসে আছি। এই শুনে বাকি দুজন শালার পুত জাগে লবণ নিয়ে। এক লোক বাসে এক ভদ্র মহিলাকে থাপ্পড় মারছে, এই নিয়ে আদালতে মামলা উঠছে। বিচারক লোকটাকে জিজ্ঞেস করলো আপনারে দেখে তো ভদ্র আর শান্তশিষ্টই মনে হয়, তাহলে আপনি ওই ভদ্র মহিলাকে থাপ্পড় মারছেন কেন? কয় হুজুর তাইলে শোনেন, বাসটা মতিঝিল থেকে মিরপুর যাইতেছিল, আমি ভদ্র মহিলার সিটের পাশেই দাঁড়াইছিলাম। ভদ্র মহিলা প্রথমে সিটে বইসা তার হাতে থাকা বড় ব্যাগটা খুললো, খুইলা ওইখান থেকে একটা ছোট ব্যাগ বের করলো, কইরা বড় ব্যাগটা বন্ধ করলো। তারপর ছোট ব্যাগটা খুললো, খুইলা ওইখান থেকে 20 টাকা বের করলো, কইরা ছোট ব্যাগটা বন্ধ করলো। তারপর আবার বড় ব্যাগটা খুললো, খুইলা ছোট ব্যাগটা ভিতরে রাখলো, রাইখা বড় ব্যাগটা বন্ধ করলো। ইতিমধ্যে কন্ডাক্টর তারে রাইখা দূরে চলে গেছে, তাই সে তখন আর ভাড়াটা দিতে পারে নাই। তারপর সে আবার বড় ব্যাগটা খুললো, খুইলা ছোট ব্যাগটা বের করলো, কইরা বড় ব্যাগটা বন্ধ করলো। তারপর ছোট ব্যাগটা খুললো, খুইলা 20 টাকা ভিতরে রাখলো, রাইখা ছোট ব্যাগটা বন্ধ করলো। তারপর আবার বড় ব্যাগটা খুললো, খুইলা ছোট ব্যাগটা ভিতরে রাখলো, রাইখা বড় ব্যাগটা বন্ধ করলো। বিচারক তো শুই না অসহ্য হয়ে রাইগা যায় বলতেছে এই মিয়া কি 100 বার ছোট ব্যাগ বড় ব্যাগ বড় ব্যাগ ছোট ব্যাগ শুরু করতেছেন, ফাইজলামি করতেছেন আমার সাথে। কয় হুজুর মাত্র 2 মিনিট শুই নাই আপনার এই অবস্থা, অথচ এই মহিলা আমার সামনে এই কাজ টানা 30 মিনিটে 231 বার করছে। সেদিন আমাদের আমিন ভাই মন খারাপ করে বসে আছে। তুষার ভাই দেখা জিজ্ঞেস করলো কিরে মন খারাপ করে বসে আসুস কেন? আর বলিস না রে, আমার বউয়ের সাথে আমার প্রায় প্রতিদিন ঝগড়া লাগাই থাকে। আমার বউয়ের ভাই থাকে আবার খুলনায়। হ্যাঁ প্রতিবার ঝগড়া লাগলে আমার বউ তার বাইরে ফোন দেয়, ফোন দিলেই তার ভাই খুলনা থেকে প্লেনে করে ঢাকায় চলে আসে, আইসা আমারে মারে, মারে তো মারে আবার প্লেন ভাড়াটাও আমার দেওয়া লাগে। তাই তুই আমারে ক কি করলে আমি এই মারের হাত থেকে বাঁচবো? কয় তুই এক কাজ কর, তুই ঢাকা থেকে খুলনা বদলি হয়ে যা। কই কেন? তাইলে কি মারের হাত থেকে বাঁচবো? কয় না, তাইলে তোর অন্তত প্লেন ভাড়াটা বাঁচবো। থ্যাংক ইউ। তুষার ভাই আপনি বলবেন। খুব ভালো ছিল, খুব এনজয় করেছি। শবনম ফারিয়া আপনার কেমন লেগেছে? আরিফ খুব ভালো ছিল, আমি অনেক এনজয় করেছি, বেস্ট অফ লাক। এনার্জেটিক পারফরমেন্স। আরিফের জন্য আজকে আমি একটা ফায়ার দিবই। এই ফায়ারটা হচ্ছে আরিফের ইমপ্রুভমেন্টের জন্য। আরিফ একদম বিগিনিং থেকে এসে যখন এখানে দাঁড়ালো এবং প্রথম যে স্টার্টটা দিল দুর্দান্ত ছিল, মানে চোখ ফেরানো যাচ্ছিল না ওর থেকে, এবং এত রিল্যাক্স এবং এত কনফিডেন্টলি সে পারফর্ম করেছে, অসম্ভব ভালো ছিল আজকে, সুপার। জোরে করতালি হোক।
শুরুর দিকে সবাই বলছিল এই চট্টগ্রামের মেয়ে, আমাদের এলাকার মেয়ে, রাজশাহীর মেয়ে, আমাদের রংপুরের মেয়ে, কিন্তু আস্তে আস্তে এখন যে অবস্থায় এসছে সবাই নিজের এলাকার কথা ভুলে গিয়ে এই ছেলেটা ভালো করবে, ও উইন হবে, এইটা বলা শুরু করেছে। যেভাবে বাংলাদেশ ক্রিকেট দলে কে কোন এলাকার এসব নিয়ে আর কেউ মাথা ঘামায় না, শুধু জানি বাংলাদেশ আর জিতবে কি জিতবে না, তাই তো? আমরা চিৎকার করে বলি বেশ বেশ বেশ, সাবাস বাংলাদেশ, যাও এগিয়ে আবার বাংলাদেশ, বেশ বেশ বেশ, সাবাস বাংলাদেশ, যাও এগিয়ে আবার বাংলাদেশ। আমি জানি যে আজকে এখানে একটা ছক্কা হতে চলেছে, বাউন্ডারি, সবাই সীমান্তে চলে যাও, যারা ফিল্ডিংয়ে আছো সীমান্তে চলে যাও, ওই যে সীমান্তে ব্যাটিং করতে আসছে ঢাকা ধানমন্ডি থেকে আফনান আফ্রিদি। আসসালামু আলাইকুম জাজেস, রনি ভাই, মেন্টরস, রাবার ব্যান্ড, যেহেতু আমার নাম আফ্রিদি, অবভিয়াসলি ছোটকাল থেকে আমার স্বপ্ন ছিল ক্রিকেট প্লেয়ার হব, কিন্তু আমার বন্ধুর স্বপ্ন ছিল আমি যেন কমেডিয়ান হই। পরে দেখলাম ওর স্বপ্নটা পূরণ করাই সহজ। এলাকার মাঠে ক্রিকেট খেলতেছি, সাকিব নামের একটা ছেলে ব্যাটিং করতেছে, হঠাৎ দেখলাম ও ব্যাট উঠায় সেলিব্রেট করতেছে। আমি ওর কাছে যেয়ে বললাম, ভাই আপনার তো 80 রান হয়েছে, সেলিব্রেট করতেছেন কেন? পাশ থেকে একজন বলল, সাকিব ভাই লিচুর ব্যবসা করে, ওনার 80তেই 100। ধৈর্যশীলদের সৃষ্টিকর্তা অনেক পছন্দ করে এবং ধৈর্যশীলরা সৃষ্টিকর্তার অনেক কাছের। এর মানে কি? এর মানে হলো বাংলাদেশ ক্রিকেট টিমের সাপোর্টাররা সৃষ্টিকর্তার অনেক প্রিয় ও কাছের। আমিন ভাই, বিরাট কোহলি ব্যাটিং করতেছে, আপনি দেখে বলবেন বাহ একটা পিনিকের ব্যাটসম্যান। লিটন দাস ব্যাটিং করতেছে, আপনি দেখে কি বলবেন? কি হালে কি পিনিকে আছে নাকি, কি করে? অন্য যে কোনো দলের ব্যাটসম্যানের বায়োডাটা কিরকম হয়? লেফট হ্যান্ডেড অথবা রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান, ফেভারিট শট কি? কাভার ড্রাইভ, পুল, হোয়াট এভার। কিন্তু তামিম ইকবালের বায়োডাটা কি? ফেভারিট শট আউটসাইড এজ, লেফট হ্যান্ডেড, ইমোশনাল ব্যাটসম্যান। সব দেশে থাকে ওপেনিং ব্যাটসম্যান, আমাদের দেশে আছে ওপেনিং ফিল্ডার সৌম্য সরকার। সৌম্য সরকার একটার পর একটা ম্যাচ ডাক মারতেছে, কোচ ওকে বলতেছে, দেখো সৌম্য, ক্রিকেটটা শুধু শরীরের খেলা না, তোমার বুঝতে হবে কোন সিচুয়েশনে কীরকম ব্যাটিং করতে হবে, তোমার মাথাও ইউজ করতে হবে। পরের ম্যাচে সৌম্য সরকারকে একটা বাউন্সার মারছে, সৌম্য সরকার এটা খেলছে মাথা দিয়ে। আপনাদের দোয়ায় ভাই এখন আইসিইউতে আছে। বিশ্বের সেরা উইকেট কিপার ব্যাটসম্যানদের মধ্যে মুশফিকুর রহিম একজন। খুবই ডিপেন্ডেবল ব্যাটসম্যান, এতটাই ডিপেন্ডেবল হয়ে গেছে যে সে আন্ডার প্রেশার ছাড়া খেলতেই পারে না। এই জন্য আমার মনে হয় মুশফিকুর রহিম যদি অন্য কোনো দেশে খেলতো অ্যাটলিস্ট 3 থেকে 4 ইঞ্চি লম্বা বেশি হইতো। এই দেশে এত চাপে থাকে ভাই, বেড়ে উঠতে পারে নাই। এখন বলবো একটা অমাইকলি ইন্টারেস্টিং প্লেয়ারের কথা। অমাইকলি মেহেদী হাসান মিরাজ। এক ম্যাচে দেখলাম মেহেদী হাসান মিরাজ বল করছে, বল করে আম্পায়ারের কাছে আপিল করছে, আম্পায়ার ইভেন আউটও দিছে, এরপরও রিভিউ নিছে। আরেক ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদ সেঞ্চুরি করছে, সিজদা দিছে, ভালো কথা, এটা থেকে মেহেদী মিরাজ সিজদা দিছে, ও করছে 2 রান। সব থেকে ভয়ের বিষয় হচ্ছে যখন প্লেয়াররা ইংলিশে ইন্টারভিউ দেয়, ওই মুহূর্তটা আমাদের জন্য একটা জাতীয় দুর্যোগের মতো। বিশেষ করে আমরা যখন জিতে যাই তখন তো আরো কনফিডেন্টলি নির্ভয়ে ভুল ইংলিশ বলি। একবার এক প্লেয়ার 98 রান করে আউট হয়েছে, ইন্টারভিউর ওকে জিজ্ঞেস করছে, ডিড ইউ ফিল ব্যাড অ্যাবাউট দ্যাট? ও বলছে, নো আই গেস 98 ইজ বেটার দেন 100, এই আর কি। তাও আমাদের ইংলিশ দিয়ে কাজ চলে যায়, কিন্তু পাকিস্তানিরা আরো ডেঞ্জারাস। পাকিস্তানের ওয়ার্ল্ড ফেমাস ব্যাটসম্যান ইনজামামুল হকের বাচ্চা হয়েছে, ইন্টারভিউর জিজ্ঞেস করছে, হাউ আর ইউ ফিলিং, প্লিজ টেল আস। ইনজামাম বলছে, মাশাল্লাহ, বয়েজ ট্রাইড ভেরি হার্ড, আফ্রিদি ডিড ভেরি ওয়েল, ইট ওয়াজ এ টিম এফোর্ট, আই এম প্রাউড অফ মাই বয়েজ, থ্যাংক ইউ।
আফ্রিদি একদম ছক্কা ওভার বাউন্ডারি মেরে দিয়েছে, সুপার। ফায়ার তো দুইটা হয়, ফ্যান্টাস্টিক, একদম নিউ ব্র্যান্ড নিউ কন্টেন্ট। ও মাই গড, বিউটিফুল। থ্যাংক ইউ। শবনম পারিয়া। এভাবে প্রস্তুতি এভাবেই নিতে হয় মাঠের বাইরে থেকে, তারপর ঠিক মাঠে একদিন চান্স পেয়ে যাবই যাব। সবুজ মাঠে একদিন আমিও খেলবো। ওকে, হ্যাঁ, শবনম পারিয়া। আপনার খুব ভালো ছিল, আমার খুব ভালো লেগেছে। বেস্ট অফ লাক। তুষার ভাই। আফ্রিদির এন্ট্রি মাটির দিকে তাকায় সুন্দর ঢুকলো, এসে পুরা ক্রিস গেলের ছক্কা মারতে থাকে, একটার পর একটা ক্রিস গেলের ছক্কা, মাঠের বাইরে এই দিক ওই দিক কোন দিক খালি ছক্কাই চলছে। খুব ভালো ছিল, খুব এনজয় করেছে, খুব ভালো ছিল আফ্রিদি। ক্রিস গেল ওয়েস্ট ইন্ডিজ, হ্যাঁ ক্রিস গেল। বাংলাদেশের হলে ক্রিস গেল। ওকে, এই যে দলের জন্য তো অবশ্যই শুভ কামনা, বিশেষ করে এই জার্সি একটু দেখতে চাই জুম করে, যদি দেখা যায় মায়ের দোয়া। আচ্ছা, মায়ের দোয়া, নিচে দুইটা হাত আছে, মানে অ্যাকচুয়ালি আমি বলবো বাংলাদেশ ক্রিকেট টিমের খেলা দেখলে মুখ থেকে যেটা বের হয় সেটা অরিজিনাল ভাষা। এবং শুধু তাই না, অ্যাকচুয়ালি যেটা হয় যে ওইটাই হচ্ছে আমাদের অরিজিনাল দোয়াও বের হয়ে আসে। বৃষ্টির জন্য এত দোয়া আমরা করি টেস্টের দিনে, ভাই শুধু সেটাও না, অনেক সময় অন্য টিম হারার জন্য দোয়া করি। হ্যাঁ, সেটা আমরা তো করি। ওকে ভাই, আপনি স্ট্যান্ড আপ পারফরমেন্স করেন কোথায়? এনসিসিতে নাভিজ কমেডি ক্লাব, পরে স্ট্যান্ড আপ ঢাকা। স্ট্যান্ড আপ ঢাকায় পারফর্ম করেন, যেটাতে বিপ্র হয়, যেটাতে হ্যাঁ, এই শোতে যে আপনার কম্পিটিটর। জি। এবং আপনি চিন্তা করলেন যে তাকে পেছনে ফেলে আপনি সামনে এগিয়ে যাবেন, তাকে যে পেছনে ফেলছেন এবং সেটাও আপনি সবার সামনে দেখাতেও চান। ওকে, এইভাবেই আমার খুব ভালো লাগছে যে স্ট্যান্ড আপ ঢাকা এবং এনসিসি কমেডি ক্লাব, নাবিদ ভাই আমাদের ওস্তাদ, তারা যে আমাদের এই শোটাতে এসছে এবং আমাদের শোটাকে সমৃদ্ধ করেছে। একটা জোরে হাততালি হোক। আমি বলতে চাই যে এভাবে পাড়ায় মহল্লায় স্ট্যান্ড আপ কমেডি ক্লাব হোক, মানুষকে হাসি খুশি রাখবার জন্য আমাদের এই জার্নি কখনো যেন থেমে না যায়। একটা জোরে হাততালি হোক। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, বিরতির পরে ফিরে আসলাম। দেখছেন বাংলাদেশের একমাত্র কমেডি রিয়েলিটি শো, যার নাম মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 7। ওকে, আমরা এই যে হাসি আনন্দ করছি, সবাইকে হাসানোর জন্য চেষ্টা করছি, কিন্তু পরিস্থিতি পরিবেশ সবসময় কিন্তু একরকম থাকে না, কখন যে কি ঘটে যায়। আমরা যে জায়গায় শুটিং করছি, হ্যাঁ, ওদিকে শুনলাম মোহাম্মদপুরে নাকি, জাস্ট আপনাদেরকে বলছি একটু সাবধানে থাকবেন। হ্যাঁ, হাসি আনন্দ করছেন, ওই যে বাজারে হকার বলে না, কিন্তু ভাই পকেটটা সাবধান, পকেটটা চেক দিবেন, একটু বাড়ির দরজাটা একটু চেক করেন। বাইরের দেশে কি বলে? গুড নাইট, সুইট ড্রিমস। বাংলাদেশে কি বলে? হ্যাঁ, দেখো তালাটা লাগানো হয়েছে কি না, একটু চেক করেন সব কিছু ঠিকঠাক আছে না। কখন কে ঢুকে পড়বে না জানি ঢুকে পড়ে। ওই ছেলেটা, বরিশালের ওই ডাকাত ছেলেটা না জানি ঢুকে পড়ে। শিফন ডাকাত আসছে, ডাকাত ডাকাত আসছে। ইদানিং রাতে ঘুম হয় না, একবার ডানে কাত একবার বামে কাত। হাসো সিজন 7-এর মঞ্চে আজকে আমি সেই জগলু ডাকাত। হ্যাঁ, সেদিন তো এক বাড়িতে ডাকাতি করতে গেছিলাম, ডাকাতি করতে যাই ধরা খাইছি। বাড়ির লোকজন আমার দইরা কইলো, ওই তুই এখন নাচ কর। আমি কইলাম ভাই আমি তো নাচ পারি না, তাই জোকস পারি।
ঠিক আছে তুই যোগ শোনা। একটা যোগ শোনানোর পরে আমার কানের নিচে এমন জোরে মারছে ভাই, এরপর 30 মিনিট এমনিতেই নাচ করছি। নাচ শেষ করার পর বাড়ির লোকজন কইলো, বাহ তুই তো খুব সুন্দর নাচ করস। আমি বললাম, কে নাচ করে? আমার তো মাথা ঘুরাইতেছিল। ফারি আপু, আমি তো বিয়া করে ফেলাইছি। বাসর রাত, বাসর ঘরে ঢুকছি, বউ আমার নল দেখে হ্যাপি ভয় পাইছে, বন্দুকের নল। এখন ভাবতেছেন আমি বাসর ঘরে বন্দুক লইয়ে কেন ঢুকলাম? ওই বিলাই মারার জন্য। এই বউ আমারে কইলো শপিং এ যাবে, আমি কইলাম চলো। বউরে নিয়ে শপিং করতে গেছি, হাঁটতেছি। বউ কইলো, কি গো সবাই শপিং করে, আমরা শপিং করব না? আমি বললাম, হ আমরাও শপিং করব, আগে দোকানগুলো বন্ধ হোক। তো তুষার ভাই, আমার তো ছেলে হয়েছে, কিন্তু এই ছেলের উপরে আমার আফসোস, আমার যোগ্য সম্মান দেয় না। এই আমিন খান যখন শুটিং শেষ করে বাসায় যায়, ছেলে বলে, মা বাড়িতে বাবা আসছে। আর আমি যখন বাসায় যাই, আমার ছেলে বলে, মা বাড়িতে ডাকাত আসছে। একবার তো একটা ব্যাংকে ডাকাতি করতে গেছিলাম। আচ্ছা, হ্যাঁ। ব্যাংকের সমস্ত টাকা পয়সা নিয়ে বেরোমো, এমন সময় ব্যাংকের ক্যাশিয়ার কইলো, ভাই এই যে রেজিস্টার খাতাগুলোও নিয়ে যান, অনেকদিন আর হিসাব মিলাইতে পারি না। এই গুরুমার তারেক গুরুমিং ছাইরা আমার ডাকাত দলে যোগ দিছে। আজকে নাই, কেমনে থাকবে? আমার ডাকাত দলে যোগ দিছে। তো আমি কইলাম, তারেক তুমি একটা সময় উপযোগী সিদ্ধান্ত নিছো, তোমার চেহারার সাথে ডাকাতি যায়। তো তারেককে বললাম, শোনো তারেক, আজকে আমরা তুষার খানের বাসায় যাব, সাথে কি নেওয়া যায়? তো এই শুনে তারেক বলল, ওস্তাদ আমি যতদূর জানি তুষার খান ডায়াবেটিক্সের রোগী, এর জন্য মুষ্টি না নিয়া 2 কেজি আপেল নিলে ভালো হয়। আমি বললাম, ওই সাথে চাপাতি নিতে হবে, চাপাতি। তো এই শুনে তারেক বলল, ওস্তাদ চাপাতি নিলে হবে না, সাথে মার্সেলের ইলেকট্রিক কেটলিও নিতে হবে। তো যাকবা, এই হাসর পারফর্মার আর ডাকাতের মধ্যে পার্থক্য কোথায়? কোথায়? এই ডাকাত মানুষের সুখ ডাকাতি করে, আর এরা মানুষের দুঃখ ডাকাতি করে। থ্যাংক ইউ। ওকে, যাক, দেশ থেকে অনেক ডাকাত পালিয়েছে, একটাই রয়ে গেছে, সে হাসুর সেটে আসছে। ওর জন্য জোরে একটা হাততালি। থ্যাংক ইউ। অনেকদিন পরে দেখা, একটু বুকে তো আসতেই হবে। আরে আসলে একটা সত্যি কথা বলছো, দেশে এখন আর কোনো ডাকাত নাই। এই মোটামুটি স্টেজে মাঝে মধ্যে ডাকাত দেখা যায়। তোমার সেই ঐতিহাসিক সংলাপ ওইটা আজকে দিলাই না একবারও। একদম ওয়ে পারফরমেন্স, অনেক এনজয় করেছি, সুন্দর ছিল। ওকে, শবনম ফারিয়াকে আমি একটু বলি যে ওকে এইরকম যেরকম লাগছে, আমরা মাঝে আমরা এই যে 12 ক্লথিং যে বলছি, যে স্মার্ট ড্রেস দেব চিৎকার করে বলি, সেই 12 ক্লথিংয়ে খুব ভালো জায়গায় জব করে, এই শিপন অ্যাডমিনে জব করে, এবং সেখানে যে কি স্মার্ট হ্যান্ডসাম, মানে আপনি দেখলে একবারে ফিদা হয়ে যেতেন। তো আজকে একটু ডাকাত বেশে লাগছে, কেমন লাগে? আমি তো শুধু আমাকে ডিসকাউন্ট দিলে ফিদা হই। 25%। না, খুব ভালো ছিল, খুব সুন্দর ছিল, কারণ আমি এর আগে আপনার পারফরমেন্স দেখিনি এভাবে সামনাসামনি। ইট ওয়াজ নাইস। তুষার ভাই মঞ্চ অভিনেতা এবং খুব ভালো ছিল। ওই যে ওয়েটা মনে হচ্ছিল খুব ভালো ছিল, খুব ভালো, খুবই এনজয় করেছি। এবং মানে আমাদের দেশের যে ঐতিহ্য দিন দিন হারিয়ে যাচ্ছে, আমরা কিন্তু এটা মিস করি। শীত, হ্যাঁ, মানে শীত খুঁড়ে তারপর চোর ঢুকবে, মাটি খুঁড়ে সকালবেলা সবাই মিলে দেখতে যাব যে এখানে চুরি করেছে, শীত কেটেছে, কি সুন্দর করে মাটিগুলো সরিয়ে রাখা ঘরের মধ্যে। মানে পার্ট টাইম জব নিতে পারেন, কিন্তু হ্যাঁ, সেই শিল্পটা হারিয়ে যাচ্ছে। এই যে চিঠি হারিয়ে গেছে, এবং ডাকাতটা পর্যন্ত চিঠি দিত, দিয়ে তারপর গৃহস্থের বাড়িতে যে একবারে যে আমরা যে অমুক তারিখে আমরা ডাকাতি করতে আসবো, এটা 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 আর কেউ এরকম করেছে?
একটা এটা একটা শিল্পের পর্যায়ে ছিল, তাই না? ডাকাতি শিল্পটা হারিয়ে গিয়ে ভালোই হয়েছে। না, এখন ডাকাতি অন্যভাবে চলছে। এখন আর এরকম কারো বাড়ি থেকে না, একবার সরকারি সেন্ট্রাল ব্যাংক থেকে ওখান থেকে ডাকাতি চলছে। যাই হোক, আমি একটা প্রশ্ন করতে চাই। এখন হাজার হাজার কোটি টাকা হবে। হাজার হাজার কোটি টাকা ডাকাতি চলছে। পুকুর চুরি নেই, এখন সমুদ্র চুরি হচ্ছে। আচ্ছা, আমি একটু বলতে চাই যে এই অনেক রকমের চুরি, ডাকাতি, তারপরে ছিনতাই, অনেক রকম পেশা আছে। এর মধ্যে সবচেয়ে শিক্ষিত কারা? কমেডিয়ানরা। না না না, যারা যারা এই সব করে, চুরি, রাহাজানি, তারপরে এই যে ছিনতাই, সবচেয়ে যারা এই সব কাজ করে তাদের মধ্যে সবচেয়ে শিক্ষিত হচ্ছে ডাকাতরা। দেখেন না, চিঠি লেখে, সেটার জন্য না, কারণ হচ্ছে ডাকাতরা সবচেয়ে শিক্ষিত, আর কারণ হচ্ছে ডাকাত পড়ে। ডাকাত পড়ে, ডাকাত পড়ে। ওকে, ওস্তাদদের কাছে ফিরে যান। ওকে, আমাদের একজন এক্স পারফর্মার শিপন গুরুদের দলে ফিরে গেল। যেহেতু ওখানে ডাকাত পড়েছে, তাই চাইবো যারা আজকের এপিসোড উইনার হবে তাদেরকে ওখানে থাকা নিরাপদ না। প্লিজ এক দৌড়ে এখানে। আজকে এই এপিসোডটা দুর্দান্ত ছিল, কালারফুল পারফরমেন্স, সবার ভেরিয়েশন ছিল দারুণ। চার্লস ডারউইন, সাথে আরেকজন মানকি, সুস্মিত দে, শেতাজ, আরিফ আহমেদ এবং আফ্রিদি ছক্কা। ফলাফল জানাবে শবনম ফারিয়া। আজকে না সবাই ভালো করেছে, আজকে কেউ অ্যাভারেজ পারফরমেন্সও করেনি, কিন্তু একজন আছে এর মধ্যে যে সব সময় ভালো করে, কখনো অ্যাভারেজ পারফর্ম করে না, কিন্তু আনফরচুনেটলি সে কখনো বেস্ট পারফর্মার হয়নি। তাই আজকে প্রথমবারের মতো হচ্ছে। কে হয়নি? কে হয়নি? আফরান আফ্রিদি। আফরান আফ্রিদি। ওকে, এই যে পুরস্কারটা, এই পুরস্কারটা সবার জন্য আসলে একটা একটা মাইল ফলক, একটা যে টার্গেট, যে আমরা এই লক্ষ্যে পৌঁছাতে চাই, এবং এভাবেই আস্তে আস্তে আমাদের এই লক্ষ্য পূরণ করতে করতে আপনাদেরকে হাসি খুশি রাখার লক্ষ্যে আমাদের এই জার্নি চলতে থাকবে। প্রত্যেক বৃহস্পতি এবং শুক্রবার রাত ঠিক 9:30 হাজির হব আপনাদের সামনে এনটিভির পর্দায়। দেখতে থাকুন মার্সেল প্রেজেন্টস হাস্য সিজন 7। দেখা হবে আগামী পর্বে।